নমস্কার। আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু যে বিশেষ কোন কোন লক্ষণ দেখে আপনি বুঝবেন যে আপনি একজন স্টার সিড। পয়েন্ট ধরে ধরে বলে যাব। তার আগে কিছু কথা আমি বলে দিই। আপনারা যদি চান যে আপনাদের কোনো অভিজ্ঞতা প্রেজেন্সে বা প্রেজেন্সের মাধ্যমে আপনারা শেয়ার করতে চান কোনো স্পিরিচুয়াল অভিজ্ঞতা যদি আপনাদের মধ্যে হয়ে থাকে, তো আপনারা অডিও করে মেল অবশ্যই করতে পারেন। সেটা ইউটিউবে আপলোড করা হবে। বা যারা অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেশন বা গাইডেন্স নিতে চান তারাও যোগাযোগ করতে পারেন। বা যারা মেডিটেশন শিখতে চান বা অ্যাস্ট্রোলজি শিখতে চান তারাও করতে পারেন। এবার চলুন জেনে নিই প্রথম পয়েন্টটা, বিশেষ কোন কোন লক্ষণ দেখে বুঝবেন যে আপনি একজন স্টার সিড। এবার বলে রাখি, স্টার সিডের সামান্য ব্যাখ্যা। স্টার কথার অর্থ হচ্ছে তারা, কিন্তু কথা হচ্ছে এখানে তারা মানে হচ্ছে তারাদের দেশ, মানে একটা অন্য ডাইমেনশন। স্পেশালি নর্মালি আপনি ফিফথ ডাইমেনশন পর্যন্ত, সাধারণ মানুষ এই থার্ড ডাইমেনশন থেকে ফিফথ ডাইমেনশনে অ্যাক্সেস করা যদি কোনো ভালো হাইট অ্যান্ড স্পিরিচুয়াল ক্যাটাগরির মানুষ হয় তাদের ক্ষেত্রে খুব সুবিধা হয়। কিন্তু সেভেন্থ ডাইমেনশনে যাওয়া সেটা সামান্য কঠিন। কিন্তু যারা স্টার সিড হয় তারা না সেই সমস্ত ডাইমেনশনের থেকে আসা, তাদের নির্দিষ্ট পারপাস আছে আসবার জন্য। এবার আমরা যে প্রথম যে লক্ষণটা যে বলবো, এইরকম ব্যক্তিরা প্রচন্ড আবেগপ্রেমী হয়, আবেগ নিয়ে থাকে। মানে এবার আপনি বলবেন যে কেন আমি বলছি এরকম আবেগপ্রেমীর কথা। আবেগ না সবার থাকে না। আবেগ যদি থাকতো তাহলে মানুষ হারিয়ে যেতে পারতো। এবার আপনি এই আবেগকে দুভাবেই ব্যবহার করতে পারেন। যে কোনো শক্তিকে আপনি দুভাবেই কিন্তু ব্যবহার করতে পারেন। এক হচ্ছে আপনি আপনার আবেগকে কাজে লাগিয়ে নিজেকে পুরো ধূলিসাৎ করতে পারেন। আর এক হচ্ছে আপনি আবেগকে কাজে লাগিয়ে এই সমাজের কল্যাণ করতে পারেন। এটা হচ্ছে 1 নম্বর পয়েন্ট। সেকেন্ড পয়েন্ট হচ্ছে গিয়ে, এইরকম ব্যক্তির যে ফিলিংস হয়, অনুভূতি যেটা হয়, যে এই পৃথিবীর কোনো কিছুই আমার নয়, এই জিনিসটা তার ফিলিংস সবসময় হয়, অনুভব হয়। আমার একজন পরিচিত একজন দিদি, আপনার ক্লায়েন্ট বলতে পারেন বা আমার শ্রোতা বলতে পারেন ইউটিউবে। উনি ওনার, কি বলবো, উনি ওনার বাড়ি ছেড়েছেন, মানে ওনার প্যারেন্টস যারা ছিল তাদেরকে ছেড়ে দিয়েছেন। উনি ওনার হাজবেন্ডকে ছেড়ে দিয়েছেন। উনি একটা ভালো গভর্নমেন্ট জব করতো, সেটাকেও উনি ছেড়ে দিয়েছেন। এগুলোর কোনো কিছুর প্রতি ওনার আর মন বসেনি। সংসারের আপনারা কি বলেন, মানে হচ্ছে বিয়ে, সংসার, তারপরে হচ্ছে গিয়ে ভালো চাকরি, ভালো ঘর, সবই তো ওনার ছিল। ওনাকে মোটামুটি উনি সবকিছুই ছেড়ে দিয়েছেন। তো এইরকম ব্যক্তিও কিন্তু স্টার সিডের ক্যাটাগরিতে কিন্তু পড়ে। পরের নম্বর পয়েন্ট, 3 নম্বর পয়েন্ট, এরকম ব্যক্তি না মানুষকে সাহায্য করে। আপনি কোনোদিনও এদের কাছে আসলে খালি হাতে ফিরে যাবেন না, এইটুকু নিশ্চিত। মানুষকে সাহায্য করা, সমাজের পাশে থাকা, এরকম ব্যক্তির মানে সবচেয়ে বড় একটা উদাহরণ। বা সমাজের যে চারপাশের যে জীব আছে, এরকম আমি দেখেছি। জানেন কেন আমি বলছি সবাই স্টার সিড নয়? কেন আপনাকে একটা উদাহরণ দিলে আপনি বুঝে যাবেন। একটা ছোট্ট উদাহরণ, একটা রিয়েল, আমার মানে সচক্ষে দেখা একটা উদাহরণ। আমি এরকম দোকানে যাচ্ছি, তো একজন ব্যক্তি দোকান থেকে রুটি, বিস্কুট আর সামান্য জেলি মাখিয়ে কুকুরদেরকে খেতে দিয়েছিল। সামান্য জেলি দিয়ে খেতে দিয়েছিল, খুব ভালো কাজ। তো পাশ থেকে একজন ব্যক্তি তাকে বলছে, বাবা এদেরকে এইভাবে রাজকীয়ভাবে খেতে দেওয়ার কি আছে? তো আমি যেহেতু আসছিলাম, তো আমি একটা কথাই ওনাকে বললাম যে আপনি তো নিজেদের ঘরের উচ্ছিষ্ট দেন খেতে। উচ্ছিষ্ট কারা খায়? যারা ভূত প্রেত পিশাচ তারা খায় উচ্ছিষ্ট। তো একজন ব্যক্তি একটা পশুকে মানুষের মতন ট্রিটমেন্ট করছে, মানুষের মতন সম্মান দিচ্ছে, ওই ব্যক্তিই মানুষ। আপনি মানুষ হয়েও অমানুষ। আপনি মানুষের পর্যায়ে এখন অব্দি সেইভাবে যেতে পারেননি, কারণ আপনার মধ্যে সেই দয়া, ক্ষমাশীলতা এখনো আসেনি। তো এরকম ব্যক্তি আপনি পাবেন। সবাই যে স্টার সিড নয়, ম্যাক্সিমাম মানুষই দেখবেন ওই ব্যক্তির ক্যাটাগরির মতন। আবার আমার কিছু চেনা পরিচিত দাদাওয়ারাও আছে যারা কেক নিয়ে আসে, তার কাককে দেয়, ভালো জিনিস দেয়, তারা খেতে দেয়, একদম নিজের বাচ্চার মতন তাদেরকে সেবা শুশ্রূষা দেয়। তো
এরকম ব্যক্তিরাই স্টার সিড হয়, আর বাকি ব্যক্তিরা যারা সারা জীবন আহ, পরনিন্দা পরচর্চা করতে থাকে, এরকম ব্যক্তি শুধু করতেই থাকে, এরা সমাজের থেকেও না থাকার সমান। পরের পয়েন্ট, 4 নম্বর, এই রকম ব্যক্তি না পরলৌকিক বিদ্যা নিয়ে কিন্তু রিসার্চ করে। আপনি যদি দেখেন যারা স্টার, সবার দ্বারা কিন্তু পরলৌকিক বিদ্যা নিয়ে রিসার্চ করা কিন্তু হয় না। কিন্তু যারা এই আমি এদেরকে না মহাজাগতিক আত্মা বলে, সিড মানে অর্থাৎ বীজ, এখানে বীজ মানে আত্মা। আর যারা, ওরা হচ্ছে গিয়ে হায়ার ডাইমেনশনের মানুষজন, তাই এরা না পরলৌকিক বিদ্যা নিয়ে রিসার্চ করতে পারে। সবার দ্বারা তো পরলৌকিক বিদ্যা নিয়ে রিসার্চ কিন্তু হয় না। আপনি ভাববেন যে শুধু অ্যাস্ট্রোলজি কিন্তু শুধুমাত্র পরলৌকিক বিদ্যা নয়, এটা একটা সায়েন্স, কিন্তু এর উপরেও আরো অনেক কিছু আছে, তো সেটা একটা ব্যাপার আছে। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে আপনি বুঝবেন, আপনি সমাজে থেকে মনে হবে কি এই সমাজটা না আমার জন্য তৈরি করা হয়নি, কারণ কোনো কিছুই তো আপনার সাথে ফিট হচ্ছে না। এই যে দেখুন না, আপনি ধরুন খেতে দিতে গেছেন একজনকে, একটা পশুকে বা পাখিকে, পাশের মানুষ, 10টা মানুষই ওরকম, তো তারা কি, তাদের মধ্যে 10টা মানুষের মধ্যে তাদের গোটা পাড়ায় খুঁজলে হয়তো একজনকে পাবেন আপনি যে সবাইকে সমান মর্যাদা দেয়। একটা পিঁপড়ে আসলে তাকেও জল বাতাসা দেয়, একটা পাখিও আসলে তাকে অ্যাজ এ হিউম্যান বিং, মানে আপনি যদি আপনার ঘরের ঠাকুরকে কি খেতে দেন, উচ্ছিষ্ট কি খেতে দিতে পারেন? পারেন তো না। তো তাহলে একটা যে পশু পাখি আছে, তাদেরকে আপনি কি করে তাহলে সেটা সেইভাবে তাদেরকে ট্রিট করছেন? তো এটা একটা তাহলে ব্যাপার হতে পারে। হুম। এই সমাজের নিয়মকানুন এদের জন্য নয় বা ফিট হয় না। পরের পয়েন্ট, নাম্বার 6, বাই চান্স যদি এরা বিয়ে করেও ফেলে, স্টার সিট যারা হয়, সংসার থেকে প্রচুর তাপ পায়, প্রচুর অশান্তি হয় তাদের জীবনে। তারা না সবকিছু, যেহেতু ওই যে বললাম ফিট হয় না এরা সংসারে, ওরা নিজেদেরকে ভাবে কি আমরা এই সংসারের জন্য হয়তো নয় বা নই, তাই জন্য কিন্তু এদের কিন্তু অনেক সমস্যা কিন্তু হয়। নাম্বার 7 হচ্ছে গিয়ে এরা প্রচুর অ্যাস্ট্রাল ট্রাভেল করে। এবার ধরুন একটা কথা বলছি, ধরুন আপনি ঘরে বসে আছেন, এবার ঘরে বসে বসে ধরুন আপনি আপনার চোখের ইশারায় বা উইল পাওয়ারকে কাজে লাগিয়ে আপনি কিন্তু ঘরের দরজা জানলা এগুলো কিন্তু বন্ধ করতে পারছেন না বা পারেন না, কিন্তু হয়তো আপনি একটা ঘুমের সময় যখন আপনার অ্যাস্ট্রাল ট্রাভেল হয়, যদি মেডিটেশনের মাধ্যমে অ্যাস্ট্রাল ট্রাভেল করতে পারেন, যোগনিদ্রা যারা জানে তারা হয়তো সেটাকে ভালোভাবে আইডেন্টিফাই করতে পারবে। তো তখন কিন্তু তারা কিন্তু এরকম অনেক কিছু সুপার ন্যাচারাল অ্যাক্টিভিটিস করতে পারে, বা অলৌকিক কিছু সিদ্ধি তাদের মধ্যে অবশ্যই তারা ইনবর্ন নিয়ে আসে, যেগুলো তারা সেইখানে কাজ করে। এবার আপনি বলবেন ওগুলো তো মিথ্যা, আপনি তাহলে একটা কথা বলি, আপনার এই ম্যাটেরিয়াল জগতে অ্যাস্ট্রাল ট্রাভেল যদি মিথ্যা হয়, তেমনি অ্যাস্ট্রাল ট্রাভেলের কাছেও কিন্তু আপনার এই ম্যাটেরিয়াল জগৎ কিন্তু মিথ্যা। তাহলে কি সত্যি কি মিথ্যা? পৃথিবীতে সব সত্যি, সব সত্যি। লোকে বলে ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা। এই জগৎটা তৈরি হয়েছে ব্রহ্ম থেকে। তো সেই জগৎটা যদি ব্রহ্ম থেকেই যদি তৈরি হয়, তাহলে সবকিছুই সত্যি। ব্রহ্মই ব্রহ্মকে খাচ্ছে, ব্রহ্মই ব্রহ্মের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে নিজের স্বাদ নিজেই লুটে পুটে খাচ্ছে। এবার আপনিও ব্রহ্ম। এই যে যে ব্যক্তিটা বলছে যে কুকুরকে বা খেতে দিয়ে কি হবে রাজকীয় ভাবে, সেই ব্যক্তিও ব্রহ্ম, সেই ব্যক্তিও ব্রহ্ম, কিন্তু কিন্তু ব্রহ্ম মজা নিচ্ছে, ওকে অজ্ঞান করে রেখে মজা নিচ্ছে, আর কোনো ব্যক্তিকে চেতনা দিয়ে মজা নিচ্ছে। তো ব্রহ্ম না মানে সব দিক থেকে খাচ্ছে, একদম খুব খুব খুশি ব্রহ্ম, মানে ব্রহ্ম সব দিক থেকে। ব্রহ্ম বলছে আমার কাছে জ্ঞানও আছে অজ্ঞানও আছে, আমি জ্ঞানী এবং অজ্ঞানী একসাথেই, আমি সব কিছু, আমি আবার কিচ্ছু নই, আমিই দুঃখ, আমিই পীড়া, আবার আমিই আনন্দ। তাই জন্য ব্যালেন্স করবার জন্য সব কিছু করে রেখেছে, জ্ঞানীকেও রেখেছে অজ্ঞানীকেও রেখেছে। বুঝলেন? এটা অনেকটা আপনাদের হয়তো অনেকটা, জানি না কতটা কি বুঝলেন। যাই হোক, পরের পয়েন্ট, পরে 8 নম্বর পয়েন্ট হচ্ছে এটা খুব উচ্চকোটির আত্মা হয়, ডেফিনেটলি হয়, না হলে কি পরলৌকিক বিদ্যা নিয়ে রিসার্চ করতে পারে না, সাধারণ মানুষের কম্য নয়। আহ, 9 নম্বর পয়েন্ট হচ্ছে এটা যেখানেই থাকে না মানুষকে আনন্দ শান্তি দেওয়ার চেষ্টা করে।
মানুষকে চেষ্টা করে সেখান থেকে তারা যাতে বেরিয়ে আসে। তারা যদি কোনো সময় শোনে কেউ বিপদে আছে, তারা কিন্তু তাকে বকাঝকা করবে না, সে তার যতই শত্রু থাকুক। ধরুন আপনি তাকে একটা গালে হয়তো চড় মেরে এসেছেন, কিন্তু সে শুনেছে আপনার বিপদ আছে, সে কিন্তু ডেফিনেটলি কিন্তু আপনার সাথে থাকবে সে সময়। এরকম ব্যক্তি স্টার সিড হয়। সবাই সবাই স্টার সিড নয়, একদমই নয়। সবাই তখন বলবে বেশ হয়েছে। কিছু মানুষের প্রবৃত্তি কি, আমাকে মেরেছে ব্যাস, আজকে ওর খারাপ দিন চলছে, ভালো হয়েছে। তো সেটা ব্যাপার আছে, সেটা ভেবে দেখবেন আপনারা। আপনাদের উপরেই ছাড়লাম। সবাই তো মানুষ হতে পারে না। মানুষ হতে গেলে তাকে আহ, অনাহত থেকে তাকে বিশুদ্ধির জায়গায় যেতে হয়। তারপরের হচ্ছে পয়েন্ট হচ্ছে গিয়ে, যে ব্যক্তির হিলিং করার ক্ষমতা আছে, একটা মানুষের মাইন্ডকে বা মনকে ইনস্ট্যান্টলি সে ভালো করতে পারে। মনের যে সমস্ত জঙ্গলগুলো আছে সেগুলোকে কেটে দিয়ে সূর্যের আলোকে প্রবেশ করাতে পারে। এরকম ব্যক্তিও কিন্তু স্টার সিড। পরের পয়েন্ট, যে ব্যক্তির বন্ধু সংখ্যা কম বা নেই বললেই চলে, প্রায় নেই বললেই চলে। কারণ এই যে প্রথমেই বললাম, এরা না সমাজের কারো সাথে ফিট হয় না, এরা আনফিট ব্যক্তি। সেটা মহিলা এবং স্ত্রী দুজনেই হতে পারে, বা পুরুষ দুটো জেন্ডারই হতে পারে। তো বন্ধুর সংখ্যা যেহেতু খুব কম, এরকম ব্যক্তির ওই লোকের সাথে ঘোরাফেরা এগুলো একটা সময়ের পরে গিয়ে আর তার আর ভালো লাগে না। একটা সময়ের পরে সে বলে আমাকে তুমি ছেড়ে দাও বাবা, আমি একা থাকি। তো সেই সময় কিন্তু এরকম ব্যক্তিও কিন্তু স্টার সিডের মধ্যে কিন্তু আসে। পরের পয়েন্ট, 12 নম্বর পয়েন্ট, বয়স কম হলেও জ্ঞানের প্রাচুর্য প্রচুর থাকে। জ্ঞানের কোনো অভাব হয় না, কোনো সারা জীবন তাদের প্রচণ্ড জ্ঞান থাকে। 13 নম্বর পয়েন্ট, মিথ্যে বলে না। যা হয়েছে হয়েছে, যদি কোনো ভুল হয়ে থাকে তো হয়েছে, খারাপ হয়ে থাকলে হয়েছে, সেটা সারেন্ডার করে, ঠিক আছে আমি করেছি, ভুল হয়েছে, সত্যি কথা বলে। এবার লোকে বুঝলো কি বুঝলো না, সেটা তাদের ডিপার্টমেন্ট। 14 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে, এরা বাধা ধরা কোনো নিয়ম মানতে পারে না। আপনি এদেরকে কোনোদিনও বলবেন না হ্যাঁ তুমি ডান দিকে যাও, ডান দিকে গেলে পরে ওটা পাবে, বাঁ দিকে যাও, বাঁ দিক থেকে এটা করলে তুমি ওটা পাবে। ও তোমার কথা শুনতে নারাজ, তুমি কথা বলবে। ও যারা স্টার সিট বা এই সমস্ত হায়ার লেভেলের সোল হয়, ওরা না ওদের নিজেদের ভেতরে একটা সফটওয়্যার ফিট করা আছে অলরেডি। তুমি ওকে, তুমিও হয়তো স্পিরিচুয়াল আত্মা, কিন্তু তুমি ওদেরকে ওভাবে মোল্ড করতে পারবে না। ওদের কাছে ধরো তুমি ওকে বললে কি, ধরো এক্সাম্পল দিচ্ছি যে আহ, পূর্বজন্ম বলে কিছু হয় না, পরের জন্ম বলে কিছু হয় না, তুমি ওদেরকে মোল্ড করতে পারবে না। তার কারণ হচ্ছে ওদের কাছে তো পরিষ্কার ব্যাপারটা, ওরা দেখেছে ওদের পূর্বজন্ম, ওদের কাছে এটা ভিজিবল। তো তুমি কোনোভাবেই ওদেরকে কনভিন্স করতে পারবে না, কিন্তু কোনোভাবেই সম্ভব না। তো বাধা ধরার নিয়ম ওদের জন্য কিন্তু নয়। তারপরে হচ্ছে গিয়ে, এরা হচ্ছে গিয়ে সত্য অনুসন্ধানী ব্যক্তি। সত্যকে অনুসন্ধান করতে চায় এরা সবসময়। সত্যকে অনুসন্ধান করা সবার কাজ নয়, সবাই সত্যকে অনুসন্ধান করতে চায় না। আহ, সমাজের সাথে সবসময় যদি মিশে থাকেন, আপনি কোনোদিনও সত্যকে অনুসন্ধান করতে পারবেন না, এটাকে আপনি জেনে রাখুন। মানে বিশেষ করে নিজেদের লোক থেকে আপনাকে সবসময় নিজেকে আলাদা করে রাখতে হবে। বেশি দেখা সাক্ষাৎ করা যাবে না, অনেক ধরনের নিয়ম আছে। বেশি কমিউনিকেট করা যাবে না লোকের সাথে, কমিউনিকেশন যত পারবে কম। এমনকি নিজেদের লোকেদের থেকেও কিন্তু তোমাকে দূরে থাকতে হবে, তবে গিয়ে তুমি সত্য, তখন তুমি সময় পাবে অ্যাকচুয়ালি। তুমি সময় পাবে। ধরো তোমার সময় যে তুমি সবসময় ফোন ঘাটছো, তাহলে তোমার বৃথা। ম্যাক্সিমাম যারা মানুষ হয় তারা সেটাই করে। তারপরের পয়েন্ট হচ্ছে গিয়ে ডিপ মেডিটেশন। এই ব্যক্তি যখনই বসে তখনই ডিপ মেডিটেশন হয়। এরকম না যে আজকে মেডিটেশন ভালো হলো কালকে খারাপ হলো, এরকম ফ্লাকচুয়েশন এরকম ব্যক্তির মধ্যে দেখা যায় না। যখনই বসে তখনই ঠিক তার যে চালিকা শক্তি আছে সেটা ব্লিসফুলনেসে পরিণত হয়। এরকম ব্যক্তিও স্টার সিট। কারণ রোজই ভালো ডিপ মেডিটেশন হবে এরকম ব্যক্তির সংখ্যা খুব কম, হাতে গোনা, 100-তে হয়তো একটা কি দুটো হবে। পরের পয়েন্ট হচ্ছে, রাতের আকাশে যে ব্যক্তি দেখে, রাতের আকাশ দেখে, প্রকৃতিকে সম্মান করে, সূর্য যখন ওঠে তখনও প্রণাম করে, যখন সূর্য ডোবে তখনও সূর্যকে দেখতে যায়। তো এই যে এই স্টার্স, এই গ্রহ নক্ষত্রকে দেখার যে ইচ্ছে, এরকম ব্যক্তিও স্টার সিড হয়। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে ভবিষ্যৎ যে ব্যক্তি দেখতে পায়, পরের ভবিষ্যৎ না দেখতে পারলেও অ্যাটলিস্ট নিজের ভবিষ্যৎটা সে দেখতে পায়, সেই ব্যক্তিও স্টার সিড। 19 নম্বর পয়েন্ট, যে ব্যক্তি অন্যের দুঃখে নিজে আহত হয়।
অন্যের দুঃখে নিজেও মর্মাহত হয়, এরকম ব্যক্তিও স্টারসিড। মানে ধরুন আপনি একটা পশুকে ধরুন বা কাউকে ধরুন মারছেন, সেই গায়ের যে দাগগুলো তার গায়ে এসে পড়ে। লোকনাথ বাবা এরকম ছিল। অন্যকে আপনি ধরুন এই এই যে একটা কুকুর গিয়েছিল, একটা সিনেমাতেই দেখা, লোকনাথ বাবা তো আমাদের অত সৌভাগ্য হয়নি ওনাকে চাক্ষুষ দর্শন করা, তো যারা দেখেছেন তারা সত্যি ভাগ্যবান বা ভাগ্যশালী ব্যক্তি। তো এই যে কুকুরদের গায়ে যে মেরেছিলেন লাঠির ডান্ডা দিয়ে, তো লোকনাথ বাবাকে যখন ডাকতে এসেছিলেন খাবারের জন্য, চলুন, তো উনি দেখেছিলেন আমার তো খাওয়া হয়ে গেছে, এই যে তুই মেরে ভাগিয়ে দিলি আমাকে, আমি তো গেছিলাম খেতে। তখন উনি ওনার পিঠ খুলে দেখালো ওরকম যে লাঠি দিয়ে যে কুকুরটাকে যে মেরেছিল সেই দাগগুলো ওনার গায়ে পুরো লাল লাল হয়ে ওনার পিঠে, সারা পিঠে সেই লাঠির দাগ। তো এই ব্যক্তিও এইরকম মানুষ আছে স্টারসিড, যেরকম কাউকে আহত করলে বা কাউকে দুঃখ দিলে সেই দুঃখটা তার নিজের মধ্যেও প্রশমিত হয় বা উজ্জীবিত হয়। তো এই ব্যক্তিও স্টারসিড। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে যে ব্যক্তির পশু পাখির প্রতি অসম্ভব টান, যেটা আমি প্রথমেই আর কি বললাম। সবার না হয় না, সবাই আপনি দেখবেন কত ব্রুটালি, কত জোরে জোরে ইট ছুঁড়ে মারে পশু পাখিদের গায়ের মধ্যে, এরকম ব্যক্তি আছে। এটা স্টারসিড তো দূরের কথা, সিড হওয়ারও বোধহয় যোগ্য নয়। তো যাই হোক, এরকম ব্যক্তিও আছে, খালি নিজের যুক্তি সাজাবে, এই হচ্ছে কথা তাদের। গাছপালার প্রতি প্রেম, মাটির প্রতি প্রেম, এই প্রেমগুলো কিন্তু একজন ব্যক্তিকে স্টারসিড বানায়। কারণ সাধারণ মানুষ কি, মানুষকে নিয়ে মত্ত থাকে। তো এরা যারা হচ্ছে গিয়ে, যারা মানে প্রকৃতির যারা অন্য জীবগুলো যেগুলো মানুষের চোখে পড়ে না, মানুষের চোখে শুধু মানুষই পড়ে, কিন্তু এই যে কাক বলুন, পায়রা বলুন, যারা পোষ্য নয় আর কি, যারা আর কি খোলা খোলা ছুট যাদের থাকে, বিড়াল বলুন বা পিঁপড়ে বলুন, গরু বলুন, তো এই সমমর্মে ব্যথিত বা তাদেরও কষ্ট বুঝতে পারে এরকম ব্যক্তির সংখ্যা খুব কম, গাছপালার সাথে সবসময় থাকে। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে যে ব্যক্তির মধ্যে বাৎসল্য থাকে প্রচুর পরিমাণে, বাচ্চাদের মতন হয়, বাচ্চাদের মতো অ্যাপ্রোচ করে। লোকে তো খুব ম্যাচিওর হয়ে গেছে এখনকার দিনে, তাই সর্বদুঃখ তাদের। যারা যত বেশি ম্যাচিওর, সব দুঃখ আপনার। আমারও যদি কিছু দুঃখ থাকে আপনাদেরকে দিয়ে দিলাম। যত বেশি আপনি ম্যাচিওর, আপনি আরো বেশি দুঃখ নিন, কারণ আপনি এত ম্যাচিওর, এত বড় হয়ে গেছেন। বাচ্চা মানুষরা আর দুঃখ নিয়ে কি করবে? সব দুঃখ আপনারাই নিন, যত যত ম্যাচিওর মানুষরা আছেন। পরের পয়েন্ট হচ্ছে গিয়ে পুজো পার্বণের প্রতিও কিন্তু এদের সায়েন্টিফিক অ্যাপ্রোচ থাকে। মানে একটা ছোট্ট এক্সাম্পল দেবো, মানে পুজো পার্বণ যে রিচুয়ালস ঘরে হয়, সেটার পেছনেও কিন্তু এরা সায়েন্টিফিক ব্যাখ্যা খোঁজে, রিসার্চ ওরিয়েন্টেড মাইন্ড। কেন হচ্ছে আর কি, আমি কে, কোথা থেকে এসেছি, কোথায় যেতে হবে, এইরকম টাইপের চিন্তা ভাবনা থাকে। এই যে ধরুন ঘট যে পোতা হয় পুজো করবার সময়, যে কোনো পুজোর সময়, তার চারপাশে অনেকে তীরকাঠি তো দেয়, ঠিক আছে? তো এই যে তীরকাঠি যে দিচ্ছে, এই তীরকাঠি চারটে কি, চারটে বেদ, ঋক সাম যজু অথর্ব। এই যে আম পল্লব হয়, পাঁচটা হয়, এই পাঁচটা কি, পাঁচটা হচ্ছে পাঁচটা এলিমেন্ট প্রকৃতির, পঞ্চবায়ু, পঞ্চপ্রাণ, পঞ্চতত্ত্ব, পঞ্চ ইন্দ্রিয়, বুঝলেন? সেইটাই হচ্ছে এই পাঁচটা আমের পল্লব। এই যে সায়েন্টিফিক ব্যাখ্যা, এরকম সব এখন বলতে গেলে পুজো পার্বণ, যদি আপনাকে পূজা পদ্ধতি শেখাতে, তো আমি এখানে বসিনি। যদি বলতে থাকি তাহলে তো সব কিছুর পেছনে সায়েন্টিফিক ব্যাখ্যা হয়ে যাবে, তাই না? এই যে লোকে পইতে পড়ে কেন পড়ে, তো এইসব থাক আজকের দিনের মতো। তো যদি এরকম হয়, এরকম সায়েন্টিফিক রিসার্চ বা অ্যাপ্রোচ যদি কারো থাকে, সেই ব্যক্তিও স্টার সিটির ক্যাটাগরিতে পড়ে। পরের পয়েন্ট হচ্ছে কি, এই ব্যক্তি ধর্মচর্চা থেকে আধ্যাত্মিক চর্চা বেশি করে। ধর্মের অনেকে আছে না, ধর্ম গোড়া, আমি ওই ঠাকুরকে মানি, তুমি সেই ঠাকুরকে মানো, আমার ঠাকুর তোমার ঠাকুরের থেকে শ্রেষ্ঠ, তো এরকম আছে কিছু মানুষ। তো এটা কোনোদিনও আধ্যাত্মিক চর্চা হতে পারে না। এটা ধর্মের লড়াই হতে পারে, কিন্তু আধ্যাত্মিক চর্চা এটা নয়। আধ্যাত্মিক চর্চা হচ্ছে গিয়ে সায়েন্সকে খোঁজা। মানে ব্যাপারটা হচ্ছে কি, তুমি তোমার ঘরে ধরো ঠাকুর পুজো করছো, তুমি পাঁচটা সন্দেশ দিয়েছো নাকি, আর তুমি পাঁচটা ফল দিয়েছো নাকি, এগুলো হচ্ছে ধর্মের মধ্যে মানে পড়ে, কি কি রিচুয়ালস এর মধ্যে পড়ে। কিন্তু স্পিরিচুয়াল নলেজ কিন্তু অনেক উপরে এর থেকে। ওই যে বললাম, একদিন প্রথমেই বলেছিলাম, আবারও বলছি যারা বুঝতে পারছেন না, একদম বেসিক জিনিস হচ্ছে গিয়ে পুজো করা, একদম বেসিক। মানে সবচেয়ে নিচু স্তরে রয়েছে পুজো করা। তার উপরে কি আছে, তার উপরে জপ, পুজোর উপরে রয়েছে জপ, জপেরও উপরে রয়েছে ধ্যান, ধ্যানেরও উপরে রয়েছে ভাব, ভাবের উপরে রয়েছে মহাভাব, মহাভাবের উপরে রয়েছে সমাধি।
আর পুজোকে যেটা নিয়ে আমরা এত বেশি লোকের সাথে বা পাড়া প্রতিবেশীর সাথে বা নিজের লোকেদের সাথে তর্ক বিতর্কে জড়াই, আপনার একদম বেসিক লেভেলেই পড়ে রয়েছে। উপরে উঠুন, আরটু যত উপরে উঠবেন তত আপনাদের বেশি উন্নতি হবে বলে আমার মনে হয়। আচ্ছা, এইরূপ ব্যক্তি অন্য দুনিয়ার থেকে কানেকশন অনুভব করে। পরের পয়েন্ট হচ্ছে কি অকাল্ট সাবজেক্টের প্রতি বেশি তাদের মনোযোগ থাকে, যেরকম অনেকে ট্যারোট কার্ড রিডিং করে, আমি পারি না। অ্যাঞ্জেল থেরাপি করে, এরকম অনেকেই আছে। তারপরে হচ্ছে কি পরের পয়েন্ট হচ্ছে কি প্রিয়জনদের থেকেও সম্পর্ক তারা কাটিয়ে দেয়। যত প্রিয়জন আছে এদের থেকেও তারা ইচ্ছে করেই যে কম কথা বলবো বা আমার বেশি দেখা সাক্ষাতের দরকার নেই, তারা ভালো থাকুক। এমন নয় যে তাদের জন্য কোনো বিটারনেস, তাদের জন্য কোনো বিটারনেস নেই, তারা সবসময় চায় তারা ভালো থাকুক, সুখে থাকুক, বৈভব সম্পদ তারা পরিপূর্ণ থাকুক। পরের পয়েন্ট হচ্ছে অন্যকে সাহায্য করতেও তারা রেডি থাকে। তারপরের পয়েন্ট 31 নম্বর পয়েন্ট হচ্ছে গিয়ে অন্যের বিপদ আপদ থেকেও কিন্তু এটা দূর দূর করে তাদেরকে। 32 নম্বর পয়েন্ট হচ্ছে কি দেবদেবীদেরও দর্শন হয়, বুঝেছেন, দেবদেবীদেরও দর্শন হয়। আচ্ছা, এই গেল হচ্ছে গিয়ে আমাদের স্টার সিডের পয়েন্টসগুলো। এবার একটা কথা বলে রাখি, আপনাদের একটা জিনিস আজকে বলি। একজন প্রশ্ন করেছিলেন মাছ, দুটো প্রশ্নের উত্তর দেবো আমি। মাছ মাংস খাওয়া নিয়ে, মানে ভেজিটেরিয়ান নন ভেজ কি খাবো না খাবো। দেখুন একটা কথা বলি, আপনার যেরকম আয়, আমি তো জানি না আপনার কি আয়। আপনি হয়তো ঘরে হয়তো আপনার হয়তো পয়সা কুড়ি কম আছে, থাকতেই পারে, ঈশ্বর সবাইকে সব কিছু দেয় না। আপনি হয়তো এক তরকারি ডিমের ঝোল ভাত করে হয়তো খেতে পারেন, অবশ্যই কে খাবেন। এবার কথা হচ্ছে সেটা বড় কথা নয় আপনি ভেজ খাচ্ছেন না নন ভেজ খাচ্ছেন এবং সেটাকে নিয়ে জাহির করছেন বা অহংকার বৃদ্ধি করছেন। সবচেয়ে বড় কথা হলো ননভেজ খেয়েও যদি আপনার ধ্যান গভীরতম জায়গায় যায়, ননভেজ খেয়েও যদি আপনার যদি ঈশ্বরের প্রতি মন লাগে, জপ লাগে, ধ্যান লাগে, যে পয়েন্টসগুলো আমি বললাম, তাহলে আপনার কি খাচ্ছেন সেটা বড় কথা না, আপনার মন লাগছে কিনা সেটাই বড় কথা। আমি এরকম অনেক ব্যক্তিকে দেখেছি যারা ননভেজ খায় কিন্তু উল্টো পাল্টা ভিডিও চালিয়ে দেখে, প্রচণ্ড ক্রোধ, রাগ, ক্ষমা নেই, ক্ষমা নেই, ক্ষমা ক্ষমা জিনিসটাই নেই তাদের মধ্যে। দয়াবান যত্নবানও তারা নয়, অথচ তারা তারা লোককে বলবার জন্য তারা মানে নিরামিষ খায়, ভেজ খাচ্ছে। তো এরকম কোনো কিছুর কোনো ব্যাপার নেই, আপনারা যেটা পারেন খান। কিন্তু কথাটা হচ্ছে গিয়ে আপনি আপনার মনটা কোথায় আছে। আপনার মন যদি ঈশ্বরের কাছে থাকে তাহলে আপনি কি খাচ্ছেন সেটা ম্যাটার করে না। একটা প্রশ্নের উত্তর। 2 নম্বর হচ্ছে কি যারা বলছেন যে কি আপনি আমি একটা সবেমাত্র আর কি কয়েকজন আমাকে আর কি বিশেষ অনুরোধ করেছে যে দাদা যদি আপনি মেডিটেশন ক্লাস করান তাহলে আমরা অবশ্যই করব। এবার একটা কথা বলি, দেখুন, মেডিটেশন তো শেখানো যায়, যেটা আমি আর কি দিয়েছি বা পোস্ট করেছি। কিন্তু কথা হচ্ছে গিয়ে প্রত্যেকটা মানুষেরই তো একটা সময় আছে, এবং সেই সময়টা অনুযায়ী আপনি যদি ডাক্তারকে যদি ভগবান যদি বলেন, সেই ডাক্তারও কিন্তু ফি নিয়ে আপনাকে কিন্তু সেই জিনিসটার পরিষেবা দেয়। কারণ প্রত্যেকের জীবনে কিন্তু সময়ের মূল্য আছে। এটা তখনকার দিনে কেন কিছু হতো না, তখনকার দিনে যারা ব্রাহ্মণ ছিল, আমিও ব্রাহ্মণ, আমার মানে কথা বলছি, তখনকার দিনে ব্রাহ্মণদেরকে দেখার জন্য রাজা ক্ষত্রিয়রা এদেরকে সাহায্য করতো, এরা স্পন্সার করতো। তো যেখানে রাজ পরিবার ছিল তাদেরকে শিক্ষা দেওয়াই তাদের শুধুমাত্র কাজ ছিল। কিন্তু যত সিস্টেম যত আলাদা হয়ে গেছে, তখন কিন্তু রাজারাও তাদেরকে ব্রাহ্মণদেরকে বলেছে বাবা তোমরা তোমাদের মতন করে খাও, আমরা তোমাদের দায়িত্ব নিতে পারবো না। তো সবাই যখন এরকম সেলফ ওরিয়েন্টেড হয়ে যাচ্ছে, তাহলে প্রত্যেকের তো একটা আলাদা সময় আছে। ধরুন আমি আপনার সময় বার করে আমি আপনার একটা কুষ্টি তৈরি করে দিলাম, অবশ্যই সেটার জন্য আমি ফি নেব। বা আপনাকে ধরুন আমি কোনো একটা 1.5 ঘন্টা সময় ধরে ধরুন আমি আপনাকে একটা গাইডেন্স দিয়ে দিলাম, সেটা মেডিটেশন শেখানো হতে পারে বা ধরুন অ্যাস্ট্রোলজি শেখানো হতে পারে, অবশ্যই, হ্যাঁ অবশ্যই ন্যূনতম ফি, ন্যূনতম ফি। কিন্তু কথা হচ্ছে গিয়ে সেটার জন্য তো ফি অবশ্যই নেওয়া উচিত, দক্ষিণা তো অবশ্যই নেওয়া উচিত, তাই না? আপনারা ভেবে দেখবেন মানুষের যে সময়ের যে দাম আছে এটার তো অবশ্যই আছে। এবার কথা হচ্ছে অনেকে আগে বলেছে যে তোমার তো ইউটিউব করেই সংসার চলে। না দাদা ভাই না, এক বছর হয়েছে আমি একটা জায়গায় চাকরি করি এবং আমার সংসার যথেষ্ট ভালোভাবে চলে যায়। আমার ঘরে যে বোন আছে তারাও গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে এসেছে, আমার বাবাও গভর্নমেন্ট সার্ভিস চাকরি করে এসেছে, সুতরাং এই সমস্ত বলে আমার কোনো লাভ নেই, ঠিক আছে? তো আমি যদি মানে যথেষ্ট সচ্ছল ঘর থেকেই ঈশ্বরের আশীর্বাদে আমাকে ঈশ্বর পাঠিয়েছেন এবং খাওয়া পড়া দিয়েছেন এবং ঈশ্বর যতটুকু জ্ঞান বুদ্ধি দিয়েছে ততটুকু দিয়ে আমি কিন্তু পরিষেবা কিন্তু দিতে পারি। কিন্তু কথাটা হচ্ছে সময়ের এই যে মূল্য ভেবে দেখবেন,
আমি সেই সময় বসে ধ্যান করব, বা আমি চুপ করে বসে ত্রাটা লাগাবো। তো আপনি আপনি আমি তো কাউকে বলছি না যে আমার কাছে তুমি অ্যাস্ট্রোলজি শিখতে আসো বা তুমি মেডিটেশন শিখতে আসো, তুমি নিজের ইচ্ছায় আসছো। তারপরেও আমি বলছি না আমার কিছু দরকার নেই, কিন্তু তারপরেও তুমি যদি আসো, আমার দরকার নেই, তারপরেও যদি তুমি আসো, তখন তো ডেফিনেটলি আমি ফি নেবো ভাই। বুঝতে পেরেছো কি বলছি? আমার দরকার নেই কোনো কিছু শেখাবার, আমার কিছু দরকার না, আমি তো আর গুরু নই, আমি কেন শেখাবো? তো যদি তুমি আসো নিজে থেকে, তুমি আসো। আমি যেহেতু গুরু নেই নই, তাহলে তো আমি ফি নেবই, মানে অ্যাজ আ ক্লায়েন্ট হিসেবে আমি সেটাকে দেখবো। অবশ্যই ন্যূনতম ফি। বাকিটা আপনাদের। সবাই খুব ভালো থাকবেন, সুখে থাকবেন, এবং এই সমস্ত কিছুকে ঊর্ধ্বে গিয়ে আমাদের এই গোটা সমাজটা যাতে ভালো হয়, আমাদের ছোট ছোট জীবগুলো যারা আছে তাদেরকে যত্নার্থী করুন। পিঁপড়েদেরকে রোজ খেতে দিন, আপনি যখন খাচ্ছেন পিঁপড়েদেরকেও খেতে দিন। এত ছোট জীব কেউ দেখে না, সবাই মারিয়ে চলে যায়, কিন্তু আপনি খেতে দিচ্ছেন, ঈশ্বর আপনার উপর কত খুশি হবে জানেন? যে জীবকে লোকে পিষে দিয়ে দুমড়ে মুচড়ে চলে যাচ্ছে এই সমাজের মানুষজন, দেখছেও না, আপনি তাদের প্রতি আপনার চোখ গেছে, সব থেকে রেহাই পাবেন। ভালো থাকবেন।